আসসালামু আলাইকুম। ফ্লাগ অফ জাস্টিসে স্বাগতম। নগরে আগুন লাগলে দিবালয় আর আরব বিশ্বের শাসকদের বিগত দিনের আচরণ দেখলে এটি মনে করার কোনো কারণ নাই যে আমি যে প্রবাদ বাক্যটি করলাম এই প্রবাদ বাক্যের অর্থের সঙ্গে তাদের পরিচয় আছে। গত 27 ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে ইরান যুদ্ধের সূত্রপাত হয় এবং এই যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ শীর্ষ জেনারেল এবং প্রতিরক্ষা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদের মানুষ সেদিন শহীদ হন। তাদের সংখ্যা 10-12 জনের মতো হবে মোটামুটি। আরবের শেখরা হয়তো ভেবেছিল যে ইরানের সঙ্গে বৈরিতা করে ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করলেই ভালো থাকা যাবে, কিন্তু তা হয়নি। আগুনটি হয়তো প্রথমে ইরানেই লেগেছিল, কিন্তু সেই আগুন ইরানের সীমার মধ্যে ইরানের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সেটি এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যেসব আমেরিকার যে সেনা ঘাঁটিগুলো আছে, সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব রাষ্ট্রে, সেগুলিতে একের পর এক মিসাইল আক্রমণ করেছে এবং এই আক্রমণের মধ্যে দিয়ে তারা একই সঙ্গে দুটি মেসেজ দিয়েছে দুটি পক্ষকে। এক হলো যে আমেরিকাকে এটি বুঝিয়ে দিয়েছে যে তোমরা আক্রমণ করলে আমি বসে থাকবো না, সমস্ত জবাব দেবো, সেটা তারা দিয়েছে। এবং আরবের যে শাসকগণ আছেন তাদেরকেও এই মেসেজ দেওয়া হয়েছে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তোমাদের ভূমিকে ব্যবহার করলে তোমাদেরকেও শান্তিতে থাকা হবে না। সেই মেসেজটিও ইরান তাদেরকে দিয়েছে। এবং মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলোর যে শাসক এবং শেখরা আছেন তারা অত্যন্ত অস্থির হয়ে পড়েছে এবং শেখরা অনেক টাকার বিনিময়ে হলেও এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার অবস্থায় আছেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদিও ফ্লাইটগুলো বাতিল অবস্থায় ছিল, তার মধ্যেও যেটুকু সুযোগ আছে সেটুকু তারা কাজে লাগিয়ে সর্বোচ্চ পয়সা খরচ করে তারা দেশ ত্যাগের চেষ্টা করছে। তো এখন দর্শক, এই হলো অবস্থা। এরপর সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে সেটি হলো যে ইরান তার প্রাথমিক প্রতিক্রিয়া দেখানোর পরেই তারা আক্রমণ করে ইসরায়েলে। নপুংসক শাসক আরবদের মধ্যে আরব রাষ্ট্রগুলির যেসব নপুংসক শাসক আমেরিকার পদলেহন করে এবং দালালি করে তাদের কবে হুঁশ হবে আমি জানি না। দর্শক, আজ ইরান আক্রমণের 7ম দিন চলছে। ইরান তার প্রতিক্রিয়ায় প্রথমেই যে কাজটি করেছে সেটি হলো তারা আক্রমণের প্রায় 1 ঘন্টার মধ্যেই আরব বিশ্বের অবৈধ এবং ভূমিষ্ঠ রাষ্ট্র ইসরায়েল, যেটি ফিলিস্তিনের মানুষের ভূখণ্ড দখল করে একটি রাষ্ট্র গড়ে উঠেছিল 1948 সালে, সেই রাষ্ট্রের যে রাজধানী তেল আবিব এবং বন্দরনগরী হাইফাতে ব্যাপক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং তার মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। সেই হামলায় বেশ কিছু মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম এগুলো প্রকাশ্যে আনে না, কিন্তু এটি তারপরেও অন্যান্য সংবাদ মাধ্যমের মাধ্যমে এগুলো নিয়ে যে বিশ্লেষণ হয় সেখান থেকে এটি স্পষ্ট বোঝা যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন দর্শক, এই অবস্থায় ইরান আসলে কি করবে, ইরান কত দূরে এগোবে, সেটি একটি প্রশ্ন। তবে দর্শক, আমি আসলে বরাবরই আশাবাদী ইরান কোনো হেরে যাওয়ার জাতি নয়, তারা আধিপত্যবাদ বিরোধী শক্তি, তারা কখনোই কোনো জাতির কাছে মাথা নত করেনি। আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে এই যুদ্ধে ইরানের জেতার বাহার সম্ভাবনা কতটুকু। তার আগে একটু জেনে নিই যে আমেরিকা এবং ইসরায়েল কেন ইরানে হামলা করল। খুব সহজ কথা, দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের আপত্তি ছিল এবং এর আগে একবার 6 জাতির একটা চুক্তি হয়, সেখানে ইরানকে বিভিন্ন শর্তে বেঁধে দেওয়া হয় এবং সেই শর্তে তাদের উপর কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু হঠাৎ করেই প্রথম টার্মে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসেন, এসে সে এই চুক্তি থেকে বের হয়ে যায়। ফলে ইরানও এই চুক্তি থেকে বের হয়ে এসে তারা তাদের মতো করে স্বাধীনভাবে পরমাণু কর্মসূচি চালাতে থাকে।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় তার সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তিনি দ্বিতীয়বার নির্বাচিত হতে পারেন। এরপর এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেনার আমলেও পরমাণু কর্মসূচি নিয়ে নানা রকম দুটিয়ালি হয়েছে এবং ইরানকে আলোচনার টেবিলে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু তাদের একপাক্ষিক প্রস্তাবের কারণে, একপাক্ষিক শর্তের কারণে সেই প্রস্তাব বা আলোচনা ফলপ্রসূ হয়নি। এবারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এই ব্যাপারে উদ্যোগী হন এবং তিনি ইসরায়েলকে ব্যবহার করে ইরানকে একটা বার্তা দেন এবং গত বছরের মাঝামাঝি সময়, এখন থেকে প্রায় 8 মাস আগে, হঠাৎ করেই ফিলিস্তিন যুদ্ধ চলাকালীন ইসরায়েল নামের অবৈধ ভূমিপুত্র রাষ্ট্র সেটি ইরানের উপর হামলা করে এবং এই হামলার ফলাফল হলো যে দীর্ঘ 12 দিনের একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ইসরায়েল এবং ইরানের মধ্যে। সেখানে ইরান ইসরায়েলকে যথাযথ জবাব দেয় মিসাইল হামলার মাধ্যমে, ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। আর তারপর একটি পর্যায়ে এসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ফলশ্রুতি ইরানে হামলার একটা চেষ্টা করে এবং শেষ অবধি B2 বোমার দ্বারা ইরানের যে পারমাণবিক কর্মসূচি আছে, নাতানস আরেকটি আমি ভুলে গেলাম, 2টি পরমাণু কেন্দ্রে বোমা হামলা হয়। তারপর এই যুদ্ধ বিরতি হয় এবং দুই পক্ষ যুদ্ধ থেকে নিজেদেরকে সরিয়ে নেয়। তখন থেকেই ইসরায়েলের মধ্যে একটা অতৃপ্তি কাজ করতেছিল। ইসরায়েল নানাভাবে আমেরিকাকে বোঝানোর চেষ্টা করতেছিল যে এই ইরানকে যেভাবেই হোক ঠেকাতে হবে, তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে। এখন পরমাণু কর্মসূচি বন্ধ করার যে পথ তারা চলছেন সেটি হলো যে তারা বরাবরই দাবি করে আসছেন যে ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির কথা বলে তারা পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে এবং তারা খুব কাছাকাছি চলে গেছে। এটি হলো তাদের বিরুদ্ধে বড় অভিযোগ এবং তারা পুরো বিশ্বের জন্য একটা হুমকি। সুতরাং তাদেরকে থামাতে হবে। এই ছুতোই তারা আসলে ইরানে হামলা করে, যে এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র, এটিকে দমাতে হবে, এদের কর্মসূচি, এদের যে পারমাণবিক কর্মসূচি এগুলোকে ধ্বংস করতে হবে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে ইরাক আক্রমণের আগেও আমেরিকার প্রেসিডেন্ট বুশ সাহেবও একই রকম যুক্তি তুলে ধরেছিলেন এবং অভিযোগের মাধ্যমে এই অভিযোগই তারা তুলেছিলেন যে ইরাকের হাতে ব্যাপক পরমাণু অস্ত্র আছে, এটি ইরাককে করতে দেওয়া হবে না। এই ওসিলায় ইরাক আক্রমণ করে। তো যাক, সেটি তো পুরাতন কথা। তো এখন তাদের আসলে মূল উদ্দেশ্য হলো যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলির মধ্যে ইরানই একমাত্র রাষ্ট্র যারা অন্যদের মতো নতজান পররাষ্ট্রনীতি অনুসরণ করে না। ফলে আমেরিকা, বিশ্বমোড়ল আমেরিকার এটি পছন্দ নয়। সে কারণে তাদেরকে শাস্তি করার জন্য এই অভিযোগ করা হয় যে তাদের পরমাণু কর্মসূচি আছে, যেটি পুরো বিশ্বের জন্য ঝুঁকিপূর্ণ। সুতরাং তাদেরকে তাদের রেজিম চেঞ্জ করতে হবে, তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং নতুন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। অ্যাকচুয়ালি ইরান সরকার বরাবরই বলে আসছে যে আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি, এটি মানব কল্যাণের জন্য আমরা ব্যবহার করি, দেশের মানুষের চিকিৎসার ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে আমরা ব্যবহার করি, জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। কিন্তু তারা কোনোভাবেই এটি আমলে নিচ্ছে না, কারণ তাদের মেইন উদ্দেশ্য হলো যে ইরানকে সাহায্য করা। ফলে আমেরিকা জোট বেঁধে ইসরায়েলকে সঙ্গে নিয়ে একটি পরিকল্পনা করে যে তারা ইরানে হামলা করে এবং তাদের প্রথম টার্গেট হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যা করবে এবং এই হত্যাকাণ্ড সংঘটিত হলে সে দেশের জনগণ রাস্তায় নেমে আসবে এবং সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করবে, সাথে সাথে সরকার চেঞ্জ হয়ে যাবে। এখানেই ছিল ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা এবং হিসাবের ভুল। তারা অতি দক্ষতার সঙ্গে সেই হত্যাকাণ্ডের কাজটি করেছে, কিন্তু জনগণ রাস্তায় নামেনি। হ্যাঁ, জনগণ রাস্তায় নেমেছে, তবে সেটা সরকারের বিরুদ্ধে না, বরং আধিপত্যবাদী ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে তাদের স্লোগান ছিল। তো দর্শক, এই যুদ্ধে ইরান কি হেরে যাবে? আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমেই আমরা যেটা দেখলাম যে ইরান, আমেরিকা তার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ আরম্ভ করেই প্রথম দফায় তারা তাদের হিসাব মেলাতে পারেনি, তারা একরকম ব্যর্থ হলো। কারণ তাদের হিসাব ছিল যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করতে পারলেই সেখানে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে এবং ওই রেজিমের উপরে জনগণের একটা অশান্তি তৈরি হবে, বিক্ষোভ সৃষ্টি হবে সারা দেশব্যাপী এবং সরকারের পতন হবে। কিন্তু সেটি হয়নি। এক। দুই,
আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ইরান তার যে আক্রমণের ভঙ্গি সেটি তারা খুব ভেবেচিন্তে আক্রমণ করছেন, কারণ তাদেরকে আসলে নানা দিক চিন্তা করতে হচ্ছে, নানা ক্ষেত্র, নানা ফ্রন্টকে তারা বিবেচনা নিতে হচ্ছে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের উপরে হামলা করা হচ্ছে। এই হামলাগুলো মোকাবিলা করার জন্য একদিকে যেমন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও সচল রাখতে হচ্ছে, অন্যদিকে আবার পাল্টা হামলার ব্যবস্থাও করতে হচ্ছে। এটি তারা অত্যন্ত দক্ষতার সাথেই করছে। আর সর্বশেষ যে হামলা ঘটনা ইরানের পক্ষ থেকে ঘটে সেটি হলো ইসরায়েলের কসাইখ্যাত প্রধানমন্ত্রী জনাব নেতানিয়াহুর কার্যালয়ে ইরান ব্যাপক হামলা করে এবং এটি শোনা যাচ্ছিল যে এই হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন এবং তার সাথে তার প্রতিরক্ষামন্ত্রী এবং নৌবাহিনী প্রধানও আছেন। যদিও এই বক্তব্যের পক্ষে জোরালো কোনো প্রমাণ নেই এবং এই বক্তব্যের বিরুদ্ধেও কোনো ইসরায়েলের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া হয়নি। এখন আর একটি বিষয় আমরা দেখব, সেটি হলো যে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের উপর আক্রমণ করছে, সেটি আমেরিকার মতো একটা সুপার পাওয়ার পরমাণু শক্তিধর রাষ্ট্রের পক্ষে আক্রমণ করা যত সহজ, ইরানের পক্ষে সেই আক্রমণগুলো সমান তালে মোকাবেলা করা ততটাই কঠিন। তারপরেও তারা সেই জবাবগুলো দিচ্ছে। এদিকে আমরা যদি যুদ্ধের এই দুটি পক্ষকে একটু ভিন্নভাবে চিন্তা করি, আসলে দৃশ্যত আমরা দেখতে পাচ্ছি যে ইরান আসলে নিঃসঙ্গ হয়ে গেছে, তারা একাই যুদ্ধ করছে, তাদের সঙ্গে বিশেষ কেউ নাই। আর শুধুমাত্র চীন এবং রাশিয়া তাদের পক্ষে মাঝে মাঝে কিছু বিবৃতি দিচ্ছে, এছাড়া যুদ্ধের কাজটা তাদেরকে একাই করতে হচ্ছে। কিন্তু আমেরিকা এবং ইসরায়েল তারা যৌথভাবেই ইরান আক্রমণগুলো করছে। এটা হলো আমেরিকার জন্য তাদের একটা সুবিধা, আমেরিকা ইসরায়েলের জন্য তারা যৌথভাবে এই আক্রমণগুলো করছে দুটি দেশ মিলে, কিন্তু ইরান এক্ষেত্রে কাউকে সঙ্গে পাচ্ছে না। আরেকটি ব্যাপার হলো যে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এই যুদ্ধ 2 বছর পর্যন্ত চালিয়ে দিতে সক্ষম। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে আমরা এই যুদ্ধ চিরকাল চালিয়ে দিতে পারবো, সেই সামরিক সামর্থ্য আমাদের আছে। খুবই হাস্যকর এবং উদ্বেগের ব্যাপার এ কারণে যে একটি যুদ্ধ চিরকাল চালিয়ে নেওয়া, এটি কেমন শান্তিকামী মানুষের বক্তব্য সেটি শুনলেই বোঝা যায়। আবার ইরান তো আক্রান্ত, তারা বাঁচার চেষ্টা করবেই, যতক্ষণ তাদের শরীরে রক্ত আছে তারা সে চেষ্টা করবেই, সেটি স্বাভাবিক। আচ্ছা, এখন একটু দেখি যে আমেরিকা তাদের যে যুক্তিগুলো দ্বারা আক্রমণের একটা ক্ষেত্র তৈরির চেষ্টা করলো সেগুলো কতটি আসলে যৌক্তিক এবং নৈতিক। আমেরিকার এখন একজন সামরিক বিশেষজ্ঞ সানজু প্রায় 2000 বছর আগে তার বিখ্যাত একটি গ্রন্থ আর্ট অফ ওয়ারে যুদ্ধের কিছু মূলনীতির কথা বলে গেছে। সেই মূলনীতিটি হলো যে কোনো দেশ বা জনপদ, কোনো দেশ সামরিক সরঞ্জামাদি এবং সেনা সংখ্যা যত বেশি হোক, যদি সেই যুদ্ধের পক্ষে তাদের যথেষ্ট যুক্তি এবং জনগণের যথেষ্ট সমর্থন না থাকে, তবে ওই যুদ্ধে জয় অর্জন করা খুবই কঠিন। তো চায়নার সাবেক সামরিক বিশেষজ্ঞ তার এই যুদ্ধের মূলনীতিকে এখনকার আধুনিক যুগের যে যুদ্ধ এবং সামরিক বিশেষজ্ঞরা আছেন তারাও এটিকে এখনো তারা এটিকে যুগ উপযোগী হিসেবেই বর্ণনা করেন এবং এটিকে বিবেচনা করেন। যুদ্ধক্ষেত্রে এটির প্রয়োগ এখনো অবসম্ভাবী এবং সান্দুর এই যুদ্ধের মূলনীতিকে অতি সম্প্রতি যেসব দেশ বিবেচনায় নিয়েছে এবং ওই মূলনীতির যে উপাদানগুলো যাদের ক্ষেত্রে বিদ্যমান ছিল তারা প্রায় সকল ক্ষেত্রেই জয়ী হয়েছে, কিন্তু যারা এই মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় ছিল তারা হেরে গেছে। তো ইরানের বিরুদ্ধে আমেরিকার যে যুদ্ধের যে যুক্তি বা অভিযোগ সেটি পুরোপুরি একটা অনৈতিক অবস্থান এবং অগণতান্ত্রিক অবস্থান। অগণতান্ত্রিক অবস্থান খুব সহজ করেই বলা যায়, এ কারণে যে একই অস্ত্র
সেটি আমার কাছে থাকলে বৈধ, আবার আমি যাকে পছন্দ করি না তার কাছে থাকলে সেটি অবৈধ। এটি কোনো গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক নিয়মিত হতে পারে না। সে কারণেও এই যুদ্ধে ইরাক এবং ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে জয়ী হওয়া কঠিন চ্যালেঞ্জের ব্যাপার, প্রায় অসম্ভব। সর্বশেষ আর একটা বিষয় আছে, সেটা হলো যে আমেরিকা এবং ইসরায়েল শেষ অবধি একটি বিষয়কে বিবেচনায় রেখেছে, সেটি হলো যে যদি একান্তিক প্রয়োজন হয় তাহলে তারা কমান্ডো অভিযানে অংশগ্রহণের মাধ্যমে ইরান দখল করে ইরানের রেজিমকে ক্ষমতাচ্যুত করবে। কিন্তু এখানেও একটি ভুল আছে। ইরান এমন একটি আয়তনের পররাষ্ট্র এবং এই রাষ্ট্রটির যে ভূপ্রকৃতি সেটি খুবই বন্ধুর প্রকৃতির, অর্থাৎ পাহাড় পর্বত বেষ্টিত এই দেশটি চারদিক থেকে এমন ভাবে তার ভূমি, সেখানে পদাতিক বাহিনীর পক্ষে প্রবেশ করা, তাদের সামরিক সরঞ্জামাদি এবং যানবাহনে প্রবেশ করা একরকম অসম্ভব। যদি তারা এই চেষ্টা করে তাহলে তারা বেঘরে মরবে। কারণ ইরানের সীমান্ত এলাকাগুলোকে প্রায় সীমান্ত এলাকার সর্বত্রই প্রায় মাইন পোতা আছে। এই কারণেই যে ইরান এটা ভালো করেই জানে যে তাদেরকে যে কোনো সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যখনই বহিঃশত্রু আক্রমণের চেষ্টা করবে, এই মাইনগুলো বিস্ফোরিত হতে থাকবে। এছাড়াও ইরানের যে জনগণ, ঐক্যবদ্ধ জনগণ সাম্রাজ্য বিরোধী মনোভাব তারা পোষণ করে এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, তারা তাদেরকে খুব সহজেই পরাস্ত করতে পারবে। সুতরাং কমান্ডো অভিযান বা স্থল অভিযানের মাধ্যমেও ইরান দখলের ব্যাপারটা আমেরিকা এবং ইসরায়েলের জন্য কঠিন একটা চ্যালেঞ্জ। এক্ষেত্রেও পয়েন্টের দিকে এগিয়ে থাকবে ইরান, কেননা এটি তাদের নিজেদের দেশ, নিজেদের ভূখণ্ড, চেনা জানা জায়গা, তারা তাদের মতো করে সেখানে বিচরণ করতে পারবে এবং সেটি তাদের জন্য সহজ। দর্শক, একটি কথা একটু আগে বলছিলাম যে এই যুদ্ধটি দীর্ঘস্থায়ী হবে। এই যুদ্ধটি দীর্ঘস্থায়ী হলে যেটি হবে, এটির একটা ইম্প্যাক্ট আছে, একটা প্রভাব আছে। এই প্রভাব কোনোভাবেই আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে যাবে না, এটি বরং আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে যাবে। সেটি হলো যে দীর্ঘদিন যদি এই যুদ্ধটি স্থায়ী হয় তাহলে এটির ফলে হরমুজ প্রণালীতে বন্ধ করে দিয়ে রেখেছে ইরান। এর ফলে সারা বিশ্বেই তেল উৎপাদনের পরিমাণ কমে যাবে, সরবরাহের পরিমাণ কমে যাবে, ফলে তেলের দাম বেড়ে যাবে এবং এটা পৃথিবীর প্রত্যেক প্রান্তেই কাজ করবে। এটির প্রভাব পড়বে, নেতিবাচক প্রভাব পড়বে। ফলে এই দায়টি পড়বে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী কসাই নেতানিয়াহুর ঘাড়ে। তখন জনগণের পক্ষ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তাদের উপর চাপ পড়বে এবং এই চাপ সামলানো তাদের পক্ষে সহজ হবে না। দর্শক, এই কারণে আমি মনে করি যে এই যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে বিজয়ী হওয়া এক কঠিন ব্যাপার। আরেকটি খবর দিয়ে আমি শেষ করি, সেটি হলো যে এগুলো তো আমাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমি বলার চেষ্টা করলাম। এবারে আমেরিকার একজন সামরিক বিশেষজ্ঞ, সাবেক সামরিক বিশেষজ্ঞ এবং ডোনাল্ড ট্রাম্পের প্রথম টার্মের যে সরকার, সেই সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সামরিক উপদেষ্টা মিস্টার ডগলাস, তিনি বলেছেন যে এই যুদ্ধে ইরান জয়ী হবে এবং এই যুদ্ধের ফলে ভবিষ্যতে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকা প্রায় অসম্ভব নয়। দর্শক, এটি আমেরিকার একজন সামরিক বিশেষজ্ঞের মতামত। তিনি দীর্ঘ সময় বিশ্ব রাজনীতির বিভিন্ন ঘটনা প্রবাহের সাথে তার পরিচয় আছে, তার অভিজ্ঞতা আছে এবং তিনি সরাসরি একজন সামরিক সম্ভাব্য বিচারক। যুদ্ধের কলাকৌশল এবং যুদ্ধের জয় পরাজয়ের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোর ব্যাপারে তার ভালো ধারণা আছে। সুতরাং তার এই বিবেচনাকে আমরা অবশ্যই বিবেচনা করব এবং এখান থেকেও একটি ইঙ্গিত আসে যে এই যুদ্ধে ইরান জয়ী হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।